আজ সিনেমা হলে গিয়ে মোস্ট ওয়েটেড মুভি দেখে আসলাম কালকি। আর দেখে এসেই মনে হলো মুভির এক্সপ্লেইন করা দরকার, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এই সিনেমাটা আপনারা হলে গিয়ে দেখবেন কিনা। আর দেরি না করে মুভি এক্সপ্লেইন করা শুরু করে দেই। সিনেমার প্রথম দৃশ্যে মহাভারতের যুদ্ধ দেখানো হয়। আমরা দেখতে পারি যে গুরু দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা পাণ্ডবদের শেষ বংশধর, যে কিনা এখনো উত্তরার গর্ভে তার উদ্দেশ্যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে। রানী উত্তরা রাজমহলে তার কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ কিছু একটা আন্দাজ করে তিনি বারান্দায় আসেন এবং তখনই আকাশ থেকে একটা তীব্র আলো তার গর্ভের দিকে আসে। এরপর আবার কুরুক্ষেত্রের ময়দান দেখানো হয়। চারিদিকে মৃত সৈনিক। এবার ভগবান কৃষ্ণ অশ্বত্থামার কাছে আসেন। ভগবান শ্রীকৃষ্ণকে আসতে দেখে অশ্বত্থামা বলে, আমাকে মেরে ফেলার হলে মেরে ফেলো। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বলেন, পাণ্ডবরা এবং বাকি সবাই মৃত্যুবরণ করে মুক্তি পাবে, কিন্তু বার্ধক্য ও জরার কষ্ট নিয়ে তুমি বেঁচে থাকবে। মৃত্যুর জন্য ভিক্ষা চাইলেও তুমি মৃত্যু পাবে না। তুমি মুক্তি তখন পাবে যখন আমি কল্কি অবতারে পৃথিবীতে আসবো এবং পৃথিবী থেকে পাপকে বিনাশ করতে তুমি আমাকে সাহায্য করবে। এই বলে তিনি অশ্বত্থামার কপাল থেকে মণি উঠিয়ে দেন। অশ্বত্থামার কপালে গভীর ক্ষত হয়ে যায়। এরপর কয়েক হাজার বছর পরের ঘটনা দেখানো হয়। আমরা একটি শুষ্ক হয়ে যাওয়া রাস্তা দেখতে পারি, যেই রাস্তায় একটা বড় ট্রাকের মতো কিছু একটা যাচ্ছে। সেই ট্রাকের ভেতরে বিশাল একটি খাঁচা রয়েছে, যেখানে অনেক মানুষকে আটকে রাখা হয়েছে এবং এই ট্রাকটি কাশিতে যাচ্ছে। সেখানে একটি বাচ্চা জল চায়, কিন্তু কেউ জল দেয় না। সেই সময় অক্সিজেন আর জলের এত অভাব যে কেউ কাউকে টাকা ছাড়া জল দিতে চায় না। একজন বৃদ্ধ মানুষ সেই বাচ্চাটিকে জল দিতে আসে। তিনি বাচ্চাদেরকে আকাশে একটি নক্ষত্র দেখিয়ে বলেন যে এই নক্ষত্র 3 দিন আগে উঠেছে আর 5000 বছর পরে আবার এই নক্ষত্র দেখা যাচ্ছে। সেই ট্রাকটা কাশিতে এসে থামে। সেই বৃদ্ধ বাচ্চাগুলোকে বলে এটি পৃথিবীর প্রথম শহর। ভেতরে একটি খারাপ লোককে দেখানো হয় যে মানুষের ওপর খুব অত্যাচার করত। সে যখন দেখে ট্রাকে করে লোকেদের বন্দি করে আনা হয়েছে, সে এগিয়ে গিয়ে তার লোকেদের বলে মেয়েদেরকে আলাদা করে দিতে। তাদের হাতে একটি মেশিন ছিল, সেগুলি প্রত্যেকটা মেয়ের সামনে ধরছিল। একটি বাচ্চা মেয়ে যে কিনা অসুস্থ, তার সামনে মেশিনটা ধরতেই রিপোর্ট পজিটিভ আসে। যাদের রিপোর্ট পজিটিভ আসছিল তাদেরকে একটা আলাদা ঘরে বন্দি করে রাখা হচ্ছিল। আর প্রত্যেকটি ফার্টিলাইট মেয়েদের জন্য তাদের পরিবারকে অনেক টাকা দেওয়া হয়। একটি বাচ্চা সেই লোকগুলোকে বলে, যদি আমি একটা মেয়ে এনে দিতে পারি তাহলে আমাকে কত ইউনিট দেবে। কিন্তু তারা পেছনে তাকিয়ে দেখে সেখানে ওই মেয়েটি নেই। যে বৃদ্ধ লোকটি বাচ্চাদের গল্প বলছিল, সে সেখান থেকে সেই মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। সে সেখান থেকে পালিয়ে গিয়ে অন্য একটা জায়গায় যায়। সেখানে আমরা দেখতে পারি একটি গ্যাজেটের মাধ্যমে সে তার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলছে, ঠিক যেমনটা আমরা মোবাইলে ভিডিও কলের মাধ্যমে কথা বলি। তারপর সেখানে একটি প্রেগনেন্ট মেয়ে আসে। বৃদ্ধ লোকটি তার হাতে একটি পাথর নিয়ে সেই মেয়েটির গর্ভের সামনে ধরে। বৃদ্ধ লোকটি মেয়েটিকে বলে, এটি হলো পবিত্র পাথর, যদি তোমার গর্ভে ঈশ্বর থাকেন তাহলে এই পাথরটি আলোকিত হবে। কিন্তু এখানে সেরকম কিছু হয় না, অর্থাৎ সেই মেয়েটি সাধারণ কোনো বাচ্চাকে জন্ম দিতে চলেছে। এরপর সেই দুষ্টু লোকগুলো সেখানে চলে আসে এবং গর্ভবতী মেয়েটি আর বৃদ্ধ লোকটিকে সেখান থেকে ধরে নিয়ে যায়। এবার একটা বড় স্পেসশিপের মতো কিছু একটা দেখানো হয়। এটা হলো সুপ্রিমের কমপ্লেক্স। এখানে যে সময়ের কথা দেখানো হচ্ছে, অর্থাৎ অদূর ভবিষ্যতে পৃথিবীতে জল, অক্সিজেনের প্রচন্ড অভাব। সব নদী শুকিয়ে গেছে, কোনো গাছপালা বেঁচে নেই। আর সুপ্রিম নিজেকে ভগবান বলে ভাবতে মানুষদের বাধ্য করছে। আমাদের ঈশ্বরদের পূজা করা সেই যুগে ব্যান্ড করা হয়েছে। এখানে সুপ্রিম হলো কলি। যাই হোক, সেই কমপ্লেক্স বা স্পেসশিপের মতো যে জিনিসটা আমরা দেখি, সেখান থেকে সবার প্রথমে একটি বাঘ নামে আর তারপর একটি মানুষ নামে, যে কিনা সুপ্রিমের একজন লোক। সে বৃদ্ধ লোকটিকে এবং সেই প্রেগনেন্ট মেয়েটিকে মেরে ফেলে। সেই প্রেগনেন্ট মেয়েটির ভূমিকায় অভিনয় করেছে মৃণাল ঠাকুর। বৃদ্ধ লোকটির পরিবার সেই গ্যাজেটের মাধ্যমে দেখতে পারে যে সে মারা যাচ্ছে এবং তারা তার সঙ্গে শেষ মুহূর্তে কথাও বলে। এরপর আমরা প্রভাসকে দেখতে পাই, যে এখানে ভৈরবের রোল প্লে করেছে। ভৈরবকে এখানে একজন সাধারণ মানুষ হিসাবেই দেখানো হয়, যে কিনা সুপ্রিমের কমপ্লেক্সে জীবনযাপন করতে চায়। তাই সে তাদের ইমপ্রেস করার জন্য চেষ্টা করতে থাকে। ভৈরবের এন্ট্রি সিনেই দুর্দান্ত একটি অ্যাকশন সিন থাকে। এর পরের সিনে আমরা কমপ্লেক্সের ভেতরে ল্যাবরেটরিকে অনেক মেয়েকে দেখতে পাই। তাদের মধ্যে কিছু মেয়ে প্রেগনেন্ট এবং কিছু মেয়ে প্রেগনেন্ট নয়। সেই সব প্রেগনেন্ট মেয়েদের দেখাশোনা করার জন্য বাকি মেয়েদের রাখা হয়েছে। তাদের মধ্যে একজন হলো দীপিকা পাদুকোন। সুপ্রিম ফার্টিলাইট ওম্যানদের ধরে নিয়ে গিয়ে ল্যাবরেটরিতে একটি মেশিনের সাহায্যে তাদেরকে প্রেগনেন্ট করে এবং সেই ভ্রূণ থেকে একটি সিরাম বের করে আর সেই প্রেগনেন্ট মহিলাদেরও মেরে ফেলে। এই জন্যই আমরা সিনেমার প্রথম দৃশ্যে দেখেছিলাম সব মেয়েদেরকে আলাদা একটি রুমে বন্ধ করা হচ্ছে। যেসব মেয়েদের ল্যাবরেটরিতে মেশিনের মধ্যে পাঠানো হয় প্রেগনেন্ট করার জন্য, সবাই কিন্তু প্রেগনেন্ট হয় না। যাদের রিপোর্ট নেগেটিভ আসে তারা প্রেগনেন্ট মহিলাদের দেখাশোনার কাজে থাকে। সুপ্রিম এগুলো করছিল কালকির জন্ম যাতে না হয় সেই জন্য। সে এমন একটি মেয়েকে খুঁজছিল যে 150 দিন অর্থাৎ 5 মাস প্রেগনেন্ট থাকতে পারে। তাহলে সেই ভ্রূণের থেকে যে সিরাম বের হবে সেটা সুপ্রিম নিজের শরীরে ইনজেক্ট করতে চায় সুস্থ হওয়ার জন্য। এর পরের সিনে আমরা দেখি একটা প্রেগনেন্ট মহিলাকে একটা ট্রাইঅ্যাঙ্গুলার মেশিনের মধ্যে রাখা হয়। সে 2 মাসের প্রেগনেন্ট এবং সেই ভ্রূণের থেকে যখন সঠিক সিরাম বের হয় না, তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। দীপিকা পাদুকোন এখানে সুমতির রোল প্লে করেছে।
এখানে অনেক সায়েন্টিস্ট আছে। সায়েন্টিস্ট জানায় যে সঠিক মানে সিরাম সুপ্রিমকে তখনই দিতে পারবে যখন সে জানতে পারবে যে কেন সিরামটা প্রয়োজন। সিরাম তৈরি করার জন্য যে প্রজেক্ট করা হচ্ছে সেটা এই সিনেমাতে প্রজেক্ট কে বলে চিহ্নিত করা হয়েছে। আমার মনে হয় কে ফর কল্কি, কারণ কল্কির জন্ম যাতে না হয় সেজন্যই এইসব ব্যবস্থা। এরপর শাশ্বত সায়েন্টিস্টকে সুপ্রিমের কাছে নিয়ে যায়। সেখানে আমরা দেখতে পারি জল আছে, গাছ আছে, যেটা তখনকার সত্যিকারের পৃথিবীতে নেই। এবার আমরা দেখি সুপ্রিমের কাছে পৌঁছলে সুপ্রিম সরাসরি কথা বলতে আসে না, তার হাত আলাদা করে এসে সিরামটিকে নিয়ে গিয়ে তার শরীরে ইনজেক্ট করে। এরপর সুপ্রিম সশরীরে এসে সায়েন্টিস্টকে জিজ্ঞাসা করে এই সিরাম দিয়ে সে তাকে মারতে চেয়েছিল কেন। সায়েন্টিস্ট জানায় যে সুপ্রিমকে সে মারতে চেয়েছে এই পৃথিবীর ভালোর জন্য, কারণ সুপ্রিম এই পৃথিবীর অনেক ক্ষতি করে ফেলেছে। সুপ্রিম এমন কোনো মেয়ের সিরাম চাইছিল যে কিনা গর্ভধারণ করার 150 দিন পর্যন্ত জীবিত থাকে, কিন্তু এরকম কোনো সিরাম সে এখনো পায়নি। যাই হোক, সায়েন্টিস্টের অপরাধের জন্য সুপ্রিম তাকে মেরে ফেলে। এবার আমরা দেখি সুমতি প্রেগনেন্ট, তার 5 মাস অর্থাৎ 150 দিন কমপ্লিট হয়ে গেছে। সুমতির এক বন্ধু তাকে বলে ব্যাপারটা সবাইকে জানিয়ে দিতে, তাহলে সে কমপ্লেক্সের রানীর মতো থাকবে। কিন্তু সে নিজের বাচ্চাকে জন্ম দিতে চায়, তবে কমপ্লেক্সের এত কড়া সিকিউরিটির মধ্যে কি করে বাচ্চার জন্ম দিবে সেটা সে নিজেও জানে না। তার বাচ্চার কোনো বাবা নেই। ল্যাবরেটরিতে মেশিনের মাধ্যমে সে প্রেগনেন্ট হয়। এখানে সমস্ত মেয়েদেরই ল্যাবরেটরিতে মেশিনের মাধ্যমেই প্রেগনেন্ট করা হয়। এর আগেও সুমতির টেস্ট হয়েছে, কিন্তু বারবারই কাকতালীয়ভাবে তার রিপোর্ট নেগেটিভ আসে। সুমতির বাবা তাকে ছোটবেলাতেই কমপ্লেক্সে বিক্রি করে দিয়েছিল। এরপর আবার ভৈরবের গল্প দেখানো হয়। ভৈরব একজনকে তার ছোটবেলার গল্প বলছে। একটি যুদ্ধে সে তার বাবা মাকে হারায়। তারপর এক ক্যাপ্টেন সেই দুধের শিশুকে নিজের কাছে নিয়ে আসে এবং লালন পালন করে। ক্যাপ্টেনের ভূমিকায় অভিনয় করেছেন সলমন দুলাকার। সমস্ত রকমের যুদ্ধবিদ্যা, কূটনীতি সে ভৈরবকে শেখায়। ক্যাপ্টেনের থেকে একজন ভৈরবকে কিনতে আসে। ক্যাপ্টেন ভাবে সে ভৈরবকে বিক্রি করে সেই টাকা দিয়ে কমপ্লেক্সে যাবে, কিন্তু ভৈরব ক্যাপ্টেনকেই বিক্রি করে দেয় তাদের কাছে, কারণ ক্যাপ্টেন তাকে বরাবর শিখিয়েছে সবার আগে নিজেরটা ভাবতে হয়। আজ ক্যাপ্টেনের শিখানো বিদ্যাই তার উপর প্রয়োগ করে ভৈরব বেঁচে গেল। সেই গল্পটা বলতে গিয়ে খুব ইমোশনাল হয়ে যায় এবং এই ঘটনার পর থেকে সে শুধু নিজের কথা ভাবে আর কাউকে ভালোবাসে না। ভৈরবের কাছে আমরা অনেক রকমের গ্যাজেট দেখতে পারি। ভৈরব যেখানে ভাড়া থাকে সেখানে সে মাসের পর মাস ভাড়া দেয় না, অনেকের কাছে টাকা ধার নিয়ে বসে আছে। সেরকমই রক্সি নামে একটি মেয়ের থেকেও সে অনেক টাকা ধার নিয়ে বসে আছে। রক্সি ভৈরবকে টাকা ধার দিয়েছিল কারণ সে ভেবেছিল ভৈরব তাকে ভালোবাসে, কিন্তু পরে যখন তার ভুল বুঝতে পারে ভৈরবের কাছে টাকা ফেরত চাইতে আসে, কিন্তু ভৈরব আবার মিথ্যে বলে যে আমি তোমাকে ভালোবাসি। রক্সি ভৈরবের চাল বুঝে যায় এবং সে বলে যে আমি তোমার সাথে থাকবো না, কারণ আমার কমপ্লেক্সে চাকরি হয়ে গেছে। ভৈরব এই কথাটা শুনে রক্সির পেছনে পড়ে যায় যেন সেও ভৈরবকে কমপ্লেক্সের সাথে নিয়ে যায়। যাই হোক, ভৈরব আবার রক্সিকে পটিয়ে কমপ্লেক্সে এন্ট্রি নেয়। এদিকে কমপ্লেক্সের ল্যাবরেটরির ভেতরে আমরা দেখি মেয়েদেরকে আবার মেশিনে নেওয়া হবে। সুমতি এটা শুনে ভয় পেয়ে যায়, কারণ আগের কয়েকবার ভুলবশত তার রিপোর্ট নেগেটিভ আসলেও এবার সত্যিটা না ধরা পড়ে যায় সেজন্য। এদিকে ভৈরব রক্সির সাথে কমপ্লেক্সে আসে। কমপ্লেক্সের এত সুন্দর পরিবেশ পৃথিবীতে সে কোথাও দেখেনি। সে অনেক জায়গায় ঘোরে, কিন্তু সেখানের এত কড়া সিকিউরিটির মধ্যে সে কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে যায়। তার মনে কমপ্লেক্সে থাকার জেদ আরো বেড়ে যায়। এবার সুমতির প্রেগন্যান্সির খবর কমপ্লেক্সে সবাই জেনে যায় এবং তাকে সেই মেশিনের মধ্যে নিয়ে যাওয়া হয় যেখান থেকে সিরাম বের করা হবে। আর অন্যদিকে একটা মন্দিরে রায়া নামে ছোট্ট মেয়ে ঢোকে। তাকে একটা রোবট তাড়া করেছিল। সেই মন্দিরের ভেতরে একটা বয়স্ক লোক ছিল। সে সেই মেয়েটিকে বাঁচায়। সেই রোবট তাকে গুলি করেছিল। রায়া তাকে জিজ্ঞাসা করে তোমাকে গুলি করেছে তাও তুমি মরে গেলে না কেন? সেই বৃদ্ধ লোকটি বলে আমি কখনো মরবো না, আমার একজনকে রক্ষা করতে হবে। এবার কমপ্লেক্সের ভেতরে ল্যাবরেটরি দেখানো হয়। সেখানে যখন সুমতিকে মেশিনে নেওয়া হয় তখন কিছু সুপার ন্যাচারাল জিনিস হতে থাকে। সুমতি তার একটি বন্ধুর সাহায্য নিয়ে ক্যানেলের মাধ্যমে কমপ্লেক্স থেকে পালিয়ে যায়। সেই সময় মন্দিরে থাকা সেই বৃদ্ধ লোকটির কিছু অনুভব হয় এবং রায়ার কাছে একটি পাথর ছিল যেটা হঠাৎ করে চমকাতে শুরু করে। বৃদ্ধ লোকটি সেই পাথর নিয়ে নিজের কপালে দেয়। রায়া তাকে জিজ্ঞাসা করে তুমি কে? সে ঘুরে বলে আমি দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা। এদিকে কমপ্লেক্স থেকে সুমতি পালিয়ে যাবার পর কমপ্লেক্সের সৈনিকরা তাকে খুঁজতে বেরোয় এবং সাধারণ লোকেদের মধ্যে ঘোষণা করা হয় যে সুমতিকে কেউ খুঁজে দিলে তাকে 1 মিলিয়ন ইউনিট পুরস্কার দেওয়া হবে। সুমতি যে বন্ধুর সাহায্য নিয়ে বাইরে বেরিয়েছিল তারই পরিচিত লোকেরা সুমতিকে রক্ষা করছিল, কিন্তু কমপ্লেক্সের সৈনিকদের সঙ্গে যুদ্ধ করতে করতে একজন মারা যায়। এদিকে কমপ্লেক্সের লোকেরাও সুমতির লোকেশন জেনে যায় এবং তারা তাকে নিতে চলে আসে। সেই সময় এন্ট্রি হয় অশ্বত্থামার। অশ্বত্থামা অর্থাৎ অমিতাভ বচ্চনের সাথে কমপ্লেক্সের সৈনিকদের দুর্দান্ত একটি ফাইট সিন দেখানো হয়। তাদের হারিয়ে দেবার পর সেখানে ভৈরব আসে, কারণ সে সুমতিকে নিয়ে কমপ্লেক্সের লোকেদের কাছে দিতে চায় 1 মিলিয়ন ইউনিট পুরস্কারের লোভে।
এখানে অশ্বত্থামার সাথে ভৈরবের ফাইট হয়। ভৈরব কিছুতেই অশ্বত্থামার সাথে পেরে ওঠে না, তবে তার কাছে কিছু অদ্ভুত অদ্ভুত গ্যাজেট ছিল, সেগুলো দিয়ে সে অশ্বত্থামাকে কনফিউজড করে দিচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত এই ফাইটে অশ্বত্থামা জিতে যায়। সে সুমতিকে নিয়ে আম্বালাতে যায়। সুমতি যাওয়ার পর আম্বালাতে অনেক বছর পর বৃষ্টি হয়। সেখানে সবাই তাকে মায়ের মতো ভক্তি করছিল। সে বুঝতে পারছিল না যে কেন সবাই এমন করছে। অশ্বত্থামা তার পুরো খেয়াল রাখছিল, কারণ সুমতির গর্ভ থেকে ভগবান কল্কি জন্ম নেবে। এবার আমরা দেখতে পারি সুপ্রিমের দুজন বিশ্বস্ত লোক কথা বলছে। তাদের মধ্যে একজন আগের দিন রাতে যখন সুপারন্যাচারাল জিনিসগুলো হচ্ছিল, সে একটা ধনুক খুঁজে পায় যেটা খুবই শক্তিশালী, এবং মানুষ বা মেশিন যেই সেই ধনুকটা ধরছে সে মারা যাচ্ছে। তারা বুঝতে পারে সুমতি চলে যাওয়ার জন্যই এরকম হচ্ছে, তাই তারা তাকে আনার জন্য আরো মরিয়া হয়ে ওঠে। এ সময় তাদের সঙ্গে ভৈরবের আলাপ হয়। ভৈরব তাদের বলে যে সুমতি অশ্বত্থামার সঙ্গে আম্বালাতে গেছে, কিন্তু অশ্বত্থামাকে যুদ্ধে হারানো ইম্পসিবল। সুপ্রিমের বিশ্বস্ত লোকেরা তাকে বলে, তুমি যদি সুমতিকে এনে দিতে পারো তাহলে আমরা তোমাকে কমপ্লেক্সে থাকতে দেব, যেটা কিনা ভৈরবের স্বপ্ন ছিল। সে তার সব ইউনিট দিয়ে আরো গ্যাজেট বানায় অশ্বত্থামাকে হারানোর জন্য, কিন্তু আম্বালার রাস্তা সে চিনত না। তার সাথে একটি ছেলে থাকতো যে আম্বালার রাস্তা চেনে। ভৈরব গরিলার মতো একটি গ্যাজেট বানায়, যেটা দিয়ে সে অশ্বত্থামার সঙ্গে যুদ্ধ করতে থাকে। এদিকে কমপ্লেক্সের লোকেরাও আম্বালার লোকেশন জেনে গিয়েছিল, কিন্তু তারা এসে আম্বালাতে প্রবেশ করতে পারে না, কারণ সেই জায়গায় একটি কবচ ছিল। এরপর সুপ্রিমের বিশ্বস্ত লোক কমান্ডার মানস এক ফোঁটা সিরাম ফেলতেই সেই কবচ ভেঙে যায়। এই সময় আম্বালার লোকেদের সঙ্গে কমপ্লেক্সের সৈনিকদের ভয়ানক যুদ্ধ হয়। এরপর আমরা দেখি সুমতি উপর থেকে নিচে পড়ে যাচ্ছিল। ভৈরব সুমতির হাত ধরে ফেলে এবং অশ্বত্থামা ভৈরবকে ধরে ফেলে, যাতে ভৈরব পড়ে না যায়, কারণ সে সুমতিকে ধরে আছে। কমান্ডার মানস অশ্বত্থামার দিকে একটি গ্যাজেট নিক্ষেপ করে, যার কারণে সে পুরোপুরি ট্র্যাপ হয়ে যায় এবং তার লাঠিটা পড়ে গিয়ে ভৈরবের কাছে পৌঁছায়। ভৈরব সেই লাঠি হাতে নিয়ে কর্ণ হয়ে ওঠে। সে কর্ণ হয়ে যুদ্ধ করে সবাইকে হারিয়ে দেয়, কিন্তু লাঠি ছাড়ার সাথে সাথে সবকিছু ভৈরবের মাথা থেকে বেরিয়ে যায়। এই সিনটা দেখে মনে হয় যেন ভৈরবই মহাভারতের কর্ণ ছিল। এখানে অশ্বত্থামার সঙ্গে যারা যারা যুদ্ধ করেছিল সবাই মারা গিয়েছিল ভৈরব বাদে। অশ্বত্থামা বুঝতে পারে যে ভৈরবই কর্ণ, কিন্তু তার কিছু মনে নেই। ভৈরব সুমতিকে নিয়ে কমপ্লেক্সের দিকে রওনা দেয়। অশ্বত্থামা আটকাতে যায়, কিন্তু ভৈরবের উন্নত গ্যাজেটের কাছে পেরে ওঠে না। এবার সুপ্রিম অর্থাৎ কলিকে দেখানো হয়। সুমতিকে মেশিনে যখন দেওয়া হচ্ছিল তখন এক ফোঁটা সিরাম বেরিয়েছিল। সেই এক ফোঁটা সিরাম সুপ্রিম নিজের শরীরে ইনজেক্ট করে এবং সাথে সাথেই সে একদম সুস্থ হয়ে ওঠে। সে বলে যে অশ্বত্থামার সঙ্গে যুদ্ধ করতে এবং সুমতিকে আনতে সে একাই যাবে। এখানেই এই সিনেমাটি শেষ হয়। আসলে কলি হলো আমাদের মনের বিকৃত ভাবনা। সেটার ওপর যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে পৃথিবীতে সত্যযুগ আনা সম্ভব হবে। এই মুভির পার্ট 2 আসবে, অন্তত গল্প দেখে তো তাই মনে হচ্ছে, কারণ ভগবান কল্কির এখনো জন্ম হয়নি। এখানে পুরাণের গল্পের সাথে সায়েন্স ফিকশন মিশিয়ে মুভিটি তৈরি করা হয়েছে। মুভির ফার্স্ট হাফ একটু বোরিং হলেও সেকেন্ড হাফ আপনাকে একটুকু বোর করবে না। আমার মুভিতে সব থেকে ভালো লেগেছে কমপ্লেক্সের ভেতরের পৃথিবীটা। এছাড়া বাইরের পৃথিবী কি করে শুকিয়ে যাচ্ছে, নদী শুকিয়ে যাচ্ছে, গাছপালা মরে যাচ্ছে, সেই চিত্রও খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। আর দুর্দান্ত অনেকগুলো অ্যাকশন সিন আছে, বিশেষ করে অশ্বত্থামার সাথে ভৈরবের অ্যাকশন সিন। শেষে ভৈরবের হাতে যখন অশ্বত্থামার লাঠি আসে এবং সে যখন কর্ণ হয়ে ওঠে, সেই সময়ের অ্যাকশন আপনাদের খুব ভালো লাগবে। যারা ফিকশন মুভি বা অ্যাকশন মুভি পছন্দ করেন তারা হলে গিয়ে মুভিটা দেখতেই পারেন। সব মিলিয়ে এখানে যত বড় বড় স্টারদের আনা হয়েছে তাতে কল্কি ছবির থেকে আরো বেশি এক্সপেকটেশন ছিল, কিন্তু এই সিনেমাটা আমার এক্সপেকটেশনের থেকে কম মনে হয়েছে। তবে শুধুমাত্র অমিতাভ বচ্চনের জন্যই পুরো সিনেমাটা দেখে নেওয়া যায়। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং কে কে এখনো পর্যন্ত থিয়েটারে মুভিটা দেখেছেন সেটাও জানাবেন। আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিকে লাইক করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।